আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। জুনায়রা বলল, এত ছোট বয়সে বিয়ে? আসলে নিশা বলল হ্যাঁ। তারপর তিনজন মিলে বিয়ে নিয়ে টুকটাক কথা বলল। আজ নিশা তার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া বাদ দিয়ে কায়নাতের সাথে বসে আড্ডা দিচ্ছে। মাঝে মধ্যেই দেওয়া হয়, তখন আরো নিশার ফ্রেন্ডরাও জয়েন করে। কলেজ থেকে বাড়ি ফিরলো বিকেলে। তারপর দুইজন রিক্সা করে অনেক জায়গায় ঘুরেছে। কায়নাত থাকায় নিশার বেশ ভালোই দিন কেটে যায়। মেয়েটা বড্ড মিশুক, আদুরে, কিছু মুখ ফুটে বলার আগেই বুঝে যায় ভাবির বদলে একদম ছোট বোন পেয়েছে সে। আর এদিকে বাসায় ফিরে দেখলো অর্ণ ড্রয়িং রুমে বসে আছে। অর্ণকে এই সময় বাসায় দেখে কায়নাত চমকালো। লোকটা তো এই সময় বাড়িতে থাকে না, তাহলে আজ কি হলো? তারপর জানা গেল নুসরাতের হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আছে সন্ধ্যার পরে, চেক আপ করতে হবে। সেখানে নুসরাতকে নিয়ে যাবে অর্ণ। বেলি বেগম এই সুযোগে নুসরাতের সাথে কায়নাতকেও সাথে পাঠালেন। কায়নাত প্রথমে যেতে চায়নি, পরে ভাবলো নুসরাতের সুবিধার জন্য হলেও যাওয়া উচিত। অর্ণ পুরুষ মানুষ, হসপিটালে আসতে আসতে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। নুসরাত ডক্টরের কেবিনে ঢুকেছে। কায়নাত ও অর্ণ করিডোরে বসে আছে, দুজন দুপাশে। কায়নাত শাড়ির কুচি ধরে পা উঠিয়ে বসলো। লম্বা নিঃশ্বাস ফেলতেই পাশে কারো অস্তিত্ব টের পেয়ে তাকালো সেদিকে। দেখলো একজন মহিলা অস্থির হয়ে বসে আছে মাত্রই। কিছুক্ষণ চুপ থেকে মহিলা কায়নাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, তুমি কি প্রেগন্যান্ট? কায়নাত চমকে তাকালো, বিস্মিত কণ্ঠে বলল, আমার তো বিয়েই হয়নি। মহিলা বোধহয় খুশি হলেন। কায়নাতের পেটের দিকে তাকিয়ে বললেন, তোমার বসার স্টাইল এবং পেট দেখে মনে হচ্ছে তুমিই প্রেগন্যান্ট। কায়নাত নিজের পেটের দিকে তাকালো। শাড়ি পরার কারণে এমন লাগছে। সে টেনে টেনে হেসে বলল, তেমন কিছু না, তাছাড়া আমাকে দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে, বাচ্চা একটা মেয়ে আমি। মহিলাটি বলল, ভালো তো, তা তোমার বিয়ের প্রস্তাব আসে বাড়িতে? কায়নাত আর চোখে অর্ণর দিকে তাকালো। অর্ণ গম্ভীর বদনে ফোন নিয়ে ব্যস্ত। সে অস্বস্তি নিয়ে বলল, আসে কম বেশি। মহিলা কায়নাতের হাত আঁকড়ে ধরলো, মিষ্টি করে হেসে বলল, আমার একটা দেবর আছে বুঝলে, বয়স বেশি নয়, এই ধরো 24-25 হবে। ছেলেটার জন্য মেয়ে খুঁজছি, কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না। তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলবো? আসলে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমার পরিবারের সাথে আমি কথা বলতে চাই। মহিলা মুখের কথা শেষ করতে না করতেই অর্ণর গভীর কণ্ঠস্বর ভেসে এলো। সে কায়নাতের সামনে দাঁড়িয়ে মহিলাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে 2 মাসের গর্ভবতী, একজন বিবাহিত মেয়েকে আপনার দেবরের বউ করতে চাইছেন, তাও আবার আমার বিয়ে করা বউকে? কায়নাত হতভম্ব হয়ে অর্ণর দিকে তাকালো। বিয়ে হয়েছে 1 মাস হয়েছে সবে, আর এই লোকটাকে 2 মাসের গর্ভবতী বানিয়ে দিল। অর্ণ বোধহয় নিজেও অবাক হয়েছে নিজের কথা শুনে। সে চোখ ছোট ছোট করে মহিলার দিকে তাকালো। মহিলা অবাক হয়ে অর্ণর দিকে তাকিয়েছেন। কিছুক্ষণ পর বললেন, আপনি এই মেয়ের হাজব্যান্ড? অর্ণ শুষ্ক ঠোঁট ভেজালো আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, প্রেগনেন্ট যেহেতু আমি বানিয়েছি, তাহলে হাজবেন্ড তো আমিই হব, তাই না? মহিলা লজ্জায় পড়লেন ভীষণ। তাড়াহুড়ো করে সেখান থেকে সরে গেলেন তিনি। কায়নাত চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে শাড়ির আঁচল দিয়ে। এই লোক আদৌ কি চাই? একে তো বিয়ে মানে না, আবার মানুষকে বলে বেড়ায় কায়নাতের বাচ্চার বাবা এই লোক। অর্ণ কায়নাতের পাশে বসলো। কায়নাত শাড়ির আঁচল সরিয়ে অর্ণর দিকে কটমট করে তাকিয়ে বলল, আপনি মিথ্যা কথা কেন বললেন? বিয়ে হয়েছে 1 মাস, তাহলে আমি 2 মাসের প্রেগনেন্ট হলাম কি করে? অর্ণ ফোনে দৃষ্টি রেখে বলল, যেভাবে প্রেগনেন্ট হয় মানুষ। কায়নাত বলল, আপনার সাথে আমার কিছু হয়েছে? অর্ণ বলল, তুমি চাইলে হতে পারে। কায়নাত স্তব্ধ হয়ে গেল। লোকটার মতিগতি মোটেও ঠিক লাগছে না। এমন অদ্ভুত ঠোঁট কাটা মার্কা কথা কেন বলছে? নুসরাত বের হলো একটু পর, দেখলো ভাইয়ার ভাবি বসে আছে চুপচাপ। নুসরাত বের হতেই কায়নাত উঠে দাঁড়ালো। নুসরাত বলল, প্রেম ভাইয়ের সাথে দেখা করে তারপর যাই। অর্ণ কিছু বলল না। কায়নাত নুসরাতের এক হাত জড়িয়ে ধরে প্রেমের চেম্বারের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমার কি বাবু হবে আপু? নুসরাত মুচকি হেসে বলল, জানি না। কায়নাত বলল, কি বাবু চাই তোমার? নুসরাত বলল, উপরওয়ালা যেটা দিবেন তাতেই খুশি আমি। ওর বাবা চাইতেন টুকটুকে একটা মেয়ে হবে। কায়নাত ফট করে প্রশ্ন করলো, বাবুর বাবা কোথায় আপু? নুসরাত শুকনো ঢুক গিলল। হাঁটার গতি কমে এসেছে। সে বিষণ্ণ কণ্ঠে পেটে হাত রেখে বলল, নেই। কায়নাত বলল, মানে? নুসরাত বলল, মারা গেছে। কায়নাতের মুখটা শুকিয়ে এলো নুসরাতের উত্তর শুনে। আগে যদি জানতো তাহলে কখনোই এমন প্রশ্ন করতো না সে। তারপর আর কথা বলল না কায়নাত। নুসরাতকে নিয়ে প্রেমের চেম্বারে ঢুকে দেখলো প্রেম কিছু ফাইল দেখছিল রোগীদের। আর ভাই বোনদের দেখে প্রেম উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। সবাইকে বসতে দিয়ে সে নিজেও বসলো। তারপর বলল, চেক আপ শেষ? নুসরাত মাথা দুলালো, তারপর বলল, বাসায় যাবে কখন? প্রেম বলল, রাত হবে, আজ অনেক কাজ আছে। তারপর টুকটাক কথা বলে ওরা বেরিয়ে এলো হসপিটাল থেকে। রাত হয়ে গেছে অনেকটা। বাড়ি ফিরেই রাতের খাবার শেষ করে যে যার ঘরে চলে এসেছে। কায়নাত নিশার ঘরে বেলি বেগমের পাশে বসে আছে। বেলি বেগম আজও ভুং ভাং বুঝিয়ে যাচ্ছে কায়নাতকে। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে নানির হাত জোড়া আঁকড়ে ধরে বলল, নানি কিছু কথা বলি, দয়া করে কিছু মনে করবেন না। থেমে আবারও বলল, শরীর দিয়ে হয়তো ওনার শারীরিক চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু মনে নিজের জন্য জায়গা করব কি করে? দেহ দিয়ে কখনোই ভালোবাসা সৃষ্টি করা যায় না। উনি আমার স্বামী, উনি যদি আমার সঙ্গ চান তাহলে আমি নির্দ্বিধায় বিনা বাক্যে নিজেকে বিলিয়ে দিব ওনার কাছে। এটা ওনার অধিকার, কিন্তু এভাবে জোর করে কখনোই ওনার মনে নিজের জায়গা করতে পারবো না। আমাদের বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। উনি এখনো এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছেন না। আমি চাই না জোর করে কিছু হোক। আল্লাহ চাইলে একদিন উনি আমাকে ভালোবাসবেন এবং নিজে থেকে আমাকে নিজের করে নেবেন। ততদিন না হয় উনি এবং আমি নিজেও একটু সময় নেই। সেই দিন বেলি বেগম আর কথা বলতে পারেননি। তিনি হয়তো সত্যি একটু বেশি বেশি করে ফেলেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দেহ দিয়ে নয়, বরং মনের বোঝাপড়ারও একটা ব্যাপার আছে। সেই রাত কোনো রকম পার হলো। পরের দিন সকালে খুলনা থেকে ফোন এলো আগামীকাল নিজ
নিধি আসবে ঢাকায়। কায়নাতের খুশি আর কে দেখে? নিধি আপুকে দেখে না কতদিন হয়ে গেল। এ বাড়ি থেকে খুলনা কেউ যাই না, যাও তো দূরের কথা, কেউ খুলনার নাম মুখেই নেয় না। আজ কায়নাত কলেজে যায়নি, আজ সে ফুপুর বাসায় যাবে, তাই বেহরুজ বেগম লুক দিয়ে বাজার থেকে ফলমূল আনিয়েছেন। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে রেডি হলো। সুরঞ্জনা বাড়ির সামনে মুড়ে দাঁড়াবে, এখান থেকে বাসা বেশি দূরে নয়। আর এদিকে কলেজ ছুটি হয়েছে খানিকক্ষণ আগে। নিশা ক্লান্ত শরীরে টেনে টুনে বের হলো কলেজের গেট দিয়ে। কলেজের সামনে একটা ছোট ক্যাফে আছে, নিশা ঢুকলো সেখানে, একটা ফাঁকা টেবিল পেয়ে বসলো, একটা কোল্ড কফি অর্ডার করে ব্যাগ থেকে ফোন বের করলো, দেখলো স্বার্থর নাম্বার থেকে 78 বার কল এসেছে। নিশার চোখ কপালে, এতবার এই লোক কল করলো কেন? স্বার্থ কি জানে না নিশা এই সময় কলেজে থাকে? সে ব্যস্ত হাতে স্বার্থর নম্বরে কল ব্যাক করলো, প্রায় সাথে সাথেই রিসিভ হলো। স্বার্থ ফোনের ওপাশ থেকে ধমক দিয়ে বলল, নেশার বাচ্চা, এতগুলো ফোন করেছি ধরলি না কেন? কই তুই? নিশা হতবম্ব, হয়েছে কি স্বার্থপর, এমন বিহেভ করছে কেন? সে শুকনো ডুব গিলে ক্লান্ত স্বরে বলল, কি হয়েছে তোমার? স্বার্থ বলল, কোথায় ছিলে তুমি? নিশা ফুস করে চাপা শ্বাস ফেলে বলল, সবেমাত্র কলেজ থেকে বের হয়েছি, ফুলকি ক্যাফেতে এসেছি। স্বার্থ ওকে বলে ফোন কেটে দিল। মিনিট পাঁচেকের মধ্যে নিশার সামনে হাজির হতে নিশা ভূত দেখার মতো চমকে উঠল, অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি তুমি এখানে এলে কি করে? স্বার্থ নিশার পাশে বসতে বসতে বলল, এত কিছু তোর জেনে লাভ কি? নিশা ভ্রুকুটি করে বলল, আচ্ছা তোমার সমস্যা কি বলবে? একবার তুই করে ডাকো, আবার তুমি করে ডাকো, বাট কেন? স্বার্থ নিশার দিকে কটমট করে তাকালো, তাতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। নিশার মুখটা চুপসে গেল স্বার্থের এহেন রূপ দেখে। শুকনো ডুব গিলে মিনমিন করে বলল, তোমার কি হয়েছে স্বার্থ ভাই? স্বার্থ বলল, ফাইজকে। নিশা বলল, আমার ক্লাসমেট। স্বার্থ বলল, রিলেশন? নিশা চোখ ছোট ছোট করে স্বার্থর দিকে তাকিয়ে বলল, ফাইজ আমার ভালো বন্ধু, তুমি ওর কথা জানলে কি করে? আর হঠাৎ ওকে নিয়ে কেন কথা বলছো? স্বার্থর ফর্সা বদনখানা লাল হয়ে গেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। নিশার কেন যেন ভয় লাগলো, সে স্বার্থর থেকে একটু দূরত্ব বজায় রেখে সরে বসলো। আশেপাশে চোখ ঘুরিয়ে মিনমিন করে বলল, যাই হোক, এখানে কোনো সিন ক্রিয়েট করবে না প্লিজ, আমার কলেজের অনেক স্টুডেন্ট আছে এখানে। স্বার্থ চোখ বুঝলো, দাঁত চেপে যেন রাগ সংবরণ করার আপ্রাণ চেষ্টা করছে। নিশা টেবিলে ফোন নিয়ে নিচে শেরকে মেসেজ করে এই ক্যাফেতে আসতে বললো যত তাড়াতাড়ি সম্ভব। এর আগের বার স্বার্থ বিদেশ যাওয়ার আগে নিশাকে কষিয়ে একটা থাপ্পড় মেরেছিল, ওই দিনের কথা ভাবতে নিশা ভয়ে শেরকে এখানে আসতে বললো। না জানি কখন যেন গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় পড়ে যায়। স্বার্থ শব্দ করে টেবিলের উপর ফোন আছড়ে ফেললো। আশেপাশের কিছু মানুষ আর চোখে তাকালো এদিকে। নিশা চমকে উঠলো, ভীতু চোখে স্বার্থর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, প্লিজ এখানে চিল্লাচিল্লি করো না। স্বার্থ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তোর কি জানের ভয় নেই? নিশা বলল, আছে, অনেক ভয় আছে, কিন্তু এই মুহূর্তে মরতে চাইছি না। স্বার্থ বলল, মজা করছিস আমার সাথে? নিশা বলল, স্বার্থ ভাই আস্তে কথা বলো, আশেপাশের মানুষ এদিকে তাকিয়ে আছে। স্বার্থ ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো, দেখলো কিছু স্টুডেন্ট অদ্ভুত চোখে তাকিয়ে আছে। স্বার্থ ধমক দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানে সার্কাস হচ্ছে, এভাবে তাকিয়ে আছেন কেন সবাই? সাথে সাথে সবাই দৃষ্টি ঘোরালো। নিশা চোখ মুখ কুচকে রইলো, মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিচ্ছে। সে রেগে উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগ নিয়ে বলল, তোমার তামাশা দেখার জন্য এখানে আসিনি আমি, তামাশা করার জন্য হলে অন্য কারোর সাথে করো, আমার সাথে করবে না। তখন ওই ওদের কাছে এলো শেহের। স্বার্থ চিৎকার চেঁচামেচি করতো, নিশ্চিত যদি শেহের না আসতো। শেহেরকে দেখে সে চুপ করে গেল, অথচ মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কতটা রেগে আছে সে। শেহের ওদের মুখোমুখি বসে চোখের ইশারায় নিশাকে বসতে বলল। নিশা বসতে সে স্বার্থকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে তোর? স্বার্থ কোনো জবাব দিল না। নিশা বলল, তোমরা কথা বলো, আমি বাড়ি যাব, আমার লেট হয়ে যাচ্ছে। স্বার্থ ফোনখানা হাতে নিয়ে টেবিলে খট করে শব্দ করতে করতে বলল, বাড়ি যেতে লেট হচ্ছে নাকি ফাইজের সাথে দেখা করতে লেট হচ্ছে? নিশা বলল, স্বার্থ ভাই এবার তুমি বেশি বেশি করছো, আমি কার সাথে মিশবো না মিশবো এটা আমার ব্যাপার, তোমার কোনো অধিকার নেই আমাকে কিছু বলার কিংবা করার। সে স্বার্থর দুহাত শক্ত করে আঁকড়ে ধরলো। নিশাকে বলল, বাড়ি যা তুই। নিশা গটগট করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। স্বার্থ হাতের ফোন ফ্লোরে ছুঁড়ে মেরে শেরকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, আটকালি কেন তুই? ওর কথা শুনেছিস? ও আমাকে অধিকার শেখাচ্ছে। বাল, তুই ধরলি কেন আমাকে? বলতে বলতে কাচের টেবিলখানায় ঘুষি মেরে বসলো। শেহের ধমক দিয়ে বলল, মারবি ওকে? তুই কি পাগল স্বার্থ? কথা কাটাকাটি হলো ভীষণ দুই বন্ধুর মধ্যে। শেহের নিশার কফির বিল দিয়ে স্বার্থকে নিয়ে জোর করে বের হয়ে এলো ক্যাফে থেকে। এই ছেলের মানিজ্যত নষ্ট করার জন্য কলেজের সামনে পাগলামি শুরু করেছে। আর এদিকে অর্ণ এই মুহূর্তে মিটিং রুমে আছে, নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে তাদের কোম্পানি। দুজন শেয়ারে আছে, মাশফিক চৌধুরী এবং শিহাব খান। কিছু ঝামেলা চলছে বলে আজ একটা মিটিং ফিক্স করা হয়েছিল। মিটিং শেষ করে নিজের অফিস রুমে এলো। মাশফিক চৌধুরী কিছুক্ষণ পর ছেলের কাছে এলেন। বাবা আসতেই অর্ণ ক্ষিপ্ত হয়ে বলল, তোমার কি আক্কেল নেই বাবা? শিহাব খানকে কেন পার্টনার বানিয়েছ? মাশফিক চৌধুরী ঠান্ডা মাথায় বললেন, মাথা সবসময় গরম রাখলে হবে না অর্ণ। শিহাব খান পুরো প্রজেক্টটাই নিজে হ্যান্ডেল করতে চেয়েছিলেন, কিন্তু আমি সেটা করতে দেইনি। এই ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না, আমি দেখে নেব। মাশফিক চৌধুরীর কথা শেষ হতেই বেহরুজ বেগমের কল এলো। তিনি কল রিসিভ করে বললেন, হ্যাঁ বলো।
বেহরোজ বেগম অপাশ থেকে বললেন, একটা ছোট পিকআপ ভর্তি ফুল গাছ এসেছে, এসব কি তুমি পাঠিয়েছো? মাশফিক চৌধুরী বললেন, ফুল গাছ আমি তো পাঠাইনি। বেহরোজ বেগম বললেন, তাহলে এত গাছ কে অর্ডার করলো? মাশফিক চৌধুরী বলল, আমি কি করে জানবো, নুসরাত কিংবা নিশা করেছে বোধহয়। বেহরোজ বেগম বলল, না ওরা করেনি। মাশফিক চৌধুরী বলল, তাহলে প্রেম? বেহরোজ বেগম বলল, উফ, করলে কি আর তোমাকে কল দিতাম আমি? বেহরোজ বেগম কল কেটে দিলেন। মাশফিক চৌধুরী চিন্তিত হয়ে অর্ণকে বললেন, তুমি কোনো গাছ অর্ডার করেছিলে? বাড়িতে নাকি পিকআপ ভর্তি ফুল গাছ পাঠিয়েছে কেউ? অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, না। মাশফিক চৌধুরী আর ঘাটলেন না। কায়নাত সুরঞ্জনাদের বাসায় এসেছে খানিকক্ষণ আগে। ফুপি ভীষণ ভালো। সোহানা বেগম কায়নাতকে সবসময় ভাইয়ের মেয়ে হিসেবে দেখে এসেছেন, নিজের মেয়ের মতোই ভালোবাসেন তিনি। আসল পরিচয় নিয়ে কখনোই তিনি মাথা ঘামাননি। সোহানা বেগম সুরঞ্জনার ঘরে 3 বাটি পায়েস নিয়ে এলেন। বিছানা রেখে কায়নাতকে বললেন, তো শ্বশুরবাড়ি এখানে তবুও জামাইকে নিয়ে আসিস না কেন? কায়নাত পায়েসের বাটি হাতে নিয়ে কপাল কুঁচকে বলল, আমি এসেছি তাতে তোমার হচ্ছে না ফুপুমা, আবার জামাইকে আনতে হবে কেন? সোহানা বেগম বললেন, এটা কেমন কথা? বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, একবারও ফুপুর বাসায় এসেছে সে? কায়নাত বলল, আসতে হবে না উনার। সোহানা বেগম বলল, মার খাবি, যাওয়ার আগে তোর শ্বশুর শাশুড়ির ফোন নাম্বার দিয়ে যাবি মনে করে। কায়নাত মাথা ঝাঁকালো। সোহানা বেগম ঘর থেকে বেরিয়ে যেতেই কায়নাত সুরঞ্জনার দিকে গভীর দৃষ্টি মেলে বলল, পরশু খুকন ভাইয়ের সাথে দেখেছি তোমাকে, কোথায় গিয়েছিলে? সুরঞ্জনা দীর্ঘশ্বাস ফেললো। খুকনের সাথে তার বিয়ে ঠিক হয়েছে বছরখানেক আগে। বিয়ের ডেট এখনো ঠিক হয়নি। গত পরশু তাকে ডেকেছিল দেখা করার জন্য। ছেলেটা ভীষণ ভালো, তবে সুরঞ্জনা চায় না খুকনের সাথে তার বিয়ে হোক। কায়নাত উত্তর না পেয়ে বলল, কি হলো? সুরঞ্জনা বলল, দেখা করতে গিয়েছিলাম, ওর মা দেখা করতে চেয়েছিল আমার সাথে। কায়নাত বলল, ও। মুনিয়া পায়েস খেয়ে বাটি কায়নাতের সামনে রেখে বলল, তুই আমার কলেজে কেন ভর্তি হলি না? আমি তো ভেবেছিলাম আমরা একসাথে পড়বো। কায়নাত বলল, আমার শ্বশুর বারণ করেছিলেন, আমার ছোট ননদ যে কলেজে পড়ে ওই কলেজেই ভর্তি করেছেন। মুনিয়া বলল, হু, বিয়ের পর বোনরা পর হয়ে যায় তার প্রমাণ পেয়েছি। 3 বোন মিলে আড্ডায় ব্যস্ত হলো। আগে মির্জাবাড়ি থাকতে তখন সুরঞ্জনা গ্রামে যেত, সারা রাত ভরে 3 জন গল্প আড্ডায় মেতে থাকতো। আর এখন এসব স্বপ্ন। শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে বোনদের সাথে দেখাই হয় না। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর ধন্যবাদ সবাইকে, সবাই সাবস্ক্রাইব করে দিয়েন।